সিবিআই তো আমাদের কি বলবো, সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্য। সেখানে আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে, এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আদালত কলকাতা হাইকোর্ট পেছনে দরজা দেখালো নবান্নকে বা রাজ্য সরকারকে। মহামান্য বিচারপতি দেবাংশু বসাক, মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি, তাদের বেঞ্চ সরাসরি নবান্নকে প্র্যাকটিক্যালি গেট আউটটা বললেন না, কিন্তু পেছনে দরজাটা দেখিয়ে দিলেন। অর্থাৎ সঞ্জয় রায় যার ফাঁসির জন্য সিবিআই গেছে, রাজ্য সরকার গেছে, কিন্তু রাজ্য সরকারের এখতিয়ার নেই এটা বুঝিয়ে দিল আদালত রাজ্য সরকারকে। অনেক চেষ্টা করেছিল রাজ্য সরকার। আমি 27 পাতার যে রায়টা গতকাল বেরিয়েছি, সেই রায়ের প্রতিলিপিটা আমার হাতে রয়েছে। আমি খুঁটিয়ে পড়ছিলাম, পড়তে গিয়ে আমার খালি বারবার মনে হচ্ছে মান সম্মান আত্মমর্যাদা কিছু থাকলে সরকার একটু ভেবে দেখতো। কিছু নেই এই সরকারের, নবান্নের। যে ভাষায় যেভাবে তাকে তাদের পেছনের দরজাটা দেখিয়ে দেওয়া হলো, সেটা প্র্যাকটিক্যালি একটা অ্যালার্মিং আমি এই কারণে বলছি। সেটা হচ্ছে সরকার যে এখতিয়ার বহির্ভূত কাজ প্রত্যেকটা মিনিটে করে বা নবান্ন যেটা করে, ফলত স্বাভাবিকভাবে আদালত থেকে যে তার তিরস্কারটা, যেটা এক ধরনের তিরস্কার, ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এখন পরিস্থিতিটা কী দাঁড়ালো আমি সেটাই চিন্তা করছি। পরিস্থিতিতে যেটা দাঁড়ালো, 3টে পক্ষ এখন মামলায় রইলেন। এই মামলা কিসের মামলা? সিবিআই গেছে, আপনারা জানেন সিবিআই গেছে কলকাতা হাইকোর্টে যে আমরা সঞ্জয় রায়ের যাবজ্জীবন নয়, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এই কথাটা বলতে। তার নির্দিষ্ট কারণ আছে সিবিআই কী কারণে গেছে আপনারা জানেন। যে তারা এই তদন্ত প্রক্রিয়া যে ইচ্ছাকৃত অসভ্যতা করেছেন, তার বিরুদ্ধে প্র্যাকটিক্যালি সেটাকে কভার আপ মিশন করতে সিবিআই কলকাতা হাইকোর্টে ছুটেছে। এটা একটা দিক। রাজ্য সরকারও ছুটেছিল। রাজ্য সরকারের সেটা ছিল আমরা তো সঞ্জয় রায়ের ফাঁসির জন্য চেষ্টা করছি, এই ইন্টারপ্রিটেশনটা দেওয়ার, তথ্য প্রমাণ লোপাট করেছি, এভিডেন্স ট্যাম্পার অল্টার করেছি, তো কী হয়েছে সেটাকে ভুলে যান, আমরা সঞ্জয় রায়ের ফাঁসির চেষ্টা করছি। ঠিক এই জন্য রাজ্য সরকার দ্রুত দৌড়েছিল, তারপরে সিবিআই দৌড়লো, এবং সিবিআই দৌড়ানোর পর শেষ পর্যন্ত সিবিআই যে প্রশ্নটা তুলল কলকাতা হাইকোর্টে, তার আগে জাস্টিস দেবাংশু বসাক বলেছেন এই মামলাটায় অবশ্যই পরিবারকে অন্তর্ভুক্ত করা দরকার। সেটা কি হয়েছে? শেষ পর্যন্ত পরিবার অন্তর্ভুক্ত হয়েছে, পরিবারের আইনজীবীরা দাঁড়িয়েছে। এবার সেখানে সিবিআই ছিল যে সিবিআই এককভাবে এই মামলাটা থাকুক, তার প্রতিপক্ষ সঞ্জয় রায়ের আইনজীবীরা থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাজ্য সরকার থাকুক সেটা তারা চায়নি। মানে আমরা কে আদতে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছি তার জন্য কম্পিটিশন চলছিল রাজ্য সরকারের সঙ্গে সিবিআইয়ের। সিবিআই সেখানে শেষ পর্যন্ত জিতলো এবং রাজ্য সরকারকে বলা হলো যে আপনাদের কোনো এখতিয়ার নেই। কিন্তু রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করেছিল মামলাটা থাকার জন্য। খুব ইন্টারেস্টিং, আমি রায়টা পড়তে গিয়ে দেখছিলাম যে ঘটনাগুলো ঘটেছে, আদালতের সমস্ত ঘটনা তো সবসময় জানা যায় না প্রকাশ্যে, কিন্তু এখানে রাজ্য সরকারের তরফ থেকে দুটো যুক্তি পেশ করা হয়েছিল। একটা যুক্তি হচ্ছে যে আমরা সঞ্জয় রায়ের এই মামলাটায় ঢুকতে চাই। আমরা প্রথম দিন বলেছিলাম, আমি আপনাদের বলছি, আমরা প্রথম দিন বাংলায় বলেছি, বাংলা বার্তায় বলেছিলাম রাজ্য সরকারের এখানে ঢোকার কোনো এখতিয়ার নেই, তার কারণ তদন্তটা করেছে সিবিআই পুরো ব্যাপারটা চাইতে পারে, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার ঢুকেছিল। তাহলে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের অনুমতিটা নিতে হবে। শেষ পর্যন্ত সেই অনুমতিটা নেওয়ার জন্যই ঢুকেছিল। সেইখানে বাদ সাধল সিবিআই গিয়ে সেখানে বিরোধিতা করলো, এবং এই বিরোধিতার প্রেক্ষিতে রাজ্য সরকারের যুক্তিটা ছিল যে আমরা প্রথম এফআইআর করেছিলাম, আমরা প্রথম তদন্ত শুরু করেছিলাম, পরবর্তীকালে সিবিআই গেছে, আমরা এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন সামনে, এই ফলে তার ফাঁসি চাওয়াটা আমার নৈতিক অধিকারের মধ্যে পড়ে। আর দ্বিতীয়ত সিবিআইকে বিরোধিতা করার জন্য রাজ্য সরকার একটা অদ্ভুত যুক্তি সাজিয়েছিল যে স্পেশাল পাবলিক প্রসিকিউটর এই মামলাটা করেনি, ফলে এই মামলাটা সিবিআইয়ের বাতিল হোক। আর ওদিকে সিবিআই যে যুক্তিটা সাজিয়েছিল সেটাও খুব ইন্টারেস্টিং। সিবিআই যে যুক্তিটা সাজিয়েছিল যে রাজ্য সরকার এখতিয়ারই নেই, লালু প্রসাদ যাদবের একটি মামলা তদন্তকারী এজেন্সিকেই প্রায়োরিটি দেওয়ার কথা বলেছিল, যে সেই ক্ষেত্রে সেই রেফারেন্সটা দেখিয়েছিল। অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাঁড়িয়েছেন রাজ্য সরকারের। সিবিআই শেষ পর্যন্ত যেটা চেষ্টা করলো যে বিএনএসের ধারায় যা যা আছে উল্লেখিত আছে সেইগুলোকে একটার পর একটা কোর্ট করলো, করে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ শুনানি শেষ হলো। তারপরে জাস্টিস বসাক বললেন যে আমরা কয়েকদিন বাদে, আমরা রিজার্ভে রাখছি, কয়েকদিন বাদে এই রায়টা আমরা দেবো, এবং সেই রায় দেওয়ার দিন ছিল গতকাল। এবং সেই রায় পরিষ্কারভাবে দুটো জিনিস উল্লেখিত হলো। একটা হচ্ছে কলকাতা এই মামলার মধ্যে রাজ্য সরকারের ঢোকার কোনো প্রয়োজন নেই, এখতিয়ারও নেই, প্র্যাকটিক্যালি গেট আউট বলা হলো রাজ্য সরকারকে আদালতের তরফ থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে সিবিআই এটা করতে পারে। এবং আমি দেখছিলাম রায়টা পড়তে গিয়ে রায়ের একটা জায়গা খুব ইন্টারেস্টিং, যে রায়টাতে পরিষ্কারভাবে শেষকালে মহামান্য বিচারপতিরা উল্লেখ করেছেন যে উইদিন 6 মান্থস, যেহেতু এই পুরো সেকশন 64 এবং সেকশন 66 ভারতীয় ন্যায় সংহিতা ধারা 2023, এই ধারা যেহেতু আছে, উইদিন আ পিরিয়ড অফ 6 মান্থসের মধ্যে এই মামলা প্রক্রিয়া শেষ করতে হবে, এবং লোয়ার কোর্ট থেকে সমস্ত রেকর্ডগুলো সব আসতে হবে। অর্থাৎ মূল মামলাটা এখন দাঁড়ালো সঞ্জয় রায়ের সঙ্গে, পরিষ্কারভাবে সঞ্জয় রায়ের পরিবারের, সঞ্জয় রায়ের আইনজীবীদের সঙ্গে সিবিআইয়ের আইনজীবী, এবং সেখানে আরেকটা পক্ষ থেকে গেল এই আদালতে, সেটা হচ্ছে অভয়ার পরিবার।
এবার ঘটনা হচ্ছে এখানে সেখানে এখন সওয়াল হবে যে শেষ পর্যন্ত সিবিআই শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসি হবে না লোয়ার কোর্ট যে রায়টা দিয়েছে সেই অর্ডারটাই থাকবে, সেই নিয়ে সওয়াল হবে। এবং এই সওয়ালে তিনটে পক্ষ থাকছে, তাহলে একটা হচ্ছে সিবিআই, তারা সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে। দ্বিতীয় পক্ষ হচ্ছে সঞ্জয় রায়ের আইনজীবীরা লিগ্যাল এইড সার্ভিস থেকে, তারা বলবেন যে না যা আছে তার থেকে প্রয়োজন হলে কমানো হোক, কেননা তারা তাদের যুক্তি সাজাবে না। তৃতীয় আরেকটা পক্ষ হচ্ছেন অভয়ের পরিবার। অভয়ের পরিবারের স্ট্যান্ড কি এখানে হবে? দেখুন, অভয়ের পরিবার পরিষ্কারই বলেছেন সঞ্জয় রায়ের যে যাবজ্জীবন হয়েছে এটাই থাক এখন, কারণ পূর্ণাঙ্গ তদন্ত কমপ্লিট হয়নি, ফলে পূর্ণাঙ্গ তদন্ত বাকি আসামিরা ধরা না পড়লে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবে এক্ষুনি আমরা ফাঁসি চাইছি না। অর্থাৎ সিবিআইয়ের বিরোধিতার জায়গায় অভয়ের পরিবারকে থাকতে হবে, অভয়ের পরিবারও সিবিআইকে বিরোধিতা করে, সিবিআইও অভয়ের পরিবারকে বিরোধিতা করে। ভাবুন কতটা ট্র্যাজিক যে সিবিআইকে সুমোটো জাস্টিস চন্দ্রচূড় এর তারা মনিটরিং করছিলেন, কিন্তু যে সিবিআইকে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল এটা তদন্ত করার জন্য, আজকে সেই কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত একদিকে থাকবে অভয়ের পরিবার, একদিকে থাকবে সিবিআই। অর্থাৎ দুজনের টার্গেটে সিবিআই চাইবে চ্যাপ্টারটা ক্লোজ করতে, রাজ্য সরকারের মতো রাজ্য সরকার যেভাবে চাইছিল, আর অভয়ের পরিবার চাইবেন সঞ্জয় রায় এখন বেঁচে থাকুক, পূর্ণাঙ্গ তদন্ত কমপ্লিট না হলে কিছুতেই যেন এর শেষ পর্যন্ত ফাঁসিটা না হয়, তাহলে তথ্য প্রমাণ যদি আর কিছু বার করা যায় সেই যা বার করার স্কোপটাও থাকবে না। কি দুর্ভাগ্যের, কি 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 কষ্টের, কি যন্ত্রণার বলুন তো অভয়ের পরিবারের ক্ষেত্রে। আমি আজকে এই রায়টা পড়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে আরও দু একটি কথা বলবো। গতকাল আপনারা জানেন আমি দুর্নীতি তদন্ত সংক্রান্ত এবং এই এই মানে তার প্রেক্ষিতে আমি আরেকটা প্রতিবেদন এর আগে করেছিলাম, কিন্তু গতকাল আমি এই অভয়ের হত্যা তদন্ত সংক্রান্ত ব্যাপারে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা সিবিআই দেয়নি সেইটা নিয়ে একটি নির্দিষ্ট খবর সিবিআই সোর্সে পেয়েছিলাম, সেটা আপনাদের কাছে পেশ করেছিলাম যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে এবং তাতে 4 জনকে গ্রিল করা হবে। এই খবরটা আমার সিবিআই সোর্সে এসেছিল এবং আমি জানতাম যে আপনারা তার ওভার রিয়াকশন দেবেন, তার কারণ হচ্ছে সিবিআইকে আপনারাও বিশ্বাস করেন না, সিবিআইকে আমিও বিশ্বাস করি না। আমি আবারও বলছি সিবিআইকে আমি বিশ্বাস করি না, কারণ রাজীব কুমার সারদা কেসে যা করেছে সিবিআই, সেই সিবিআইকে বিশ্বাস করার কোনো জায়গা নেই। এটা বলেও আমি বলেছিলাম যে সিবিআইয়ের কাছ থেকে যে খবরটা সিবিআই সোর্সে যে খবরটা পেয়েছি সে খবরটা পেশ করা হচ্ছে আমার কাজ। কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, সে তথ্য মিলতে পারে নাও মিলতে পারে, কিন্তু অত বড় একটা ইনফরমেশন পাওয়ার পর আমি যদি সেই ইনফরমেশনটা আপনাদের কাছে পেশ না করি সেটা অন্যায় করবো। আপনাদের অনেকের অনেক কমেন্টস আমি কমেন্ট বক্সে পড়েছি, আমি প্রায় প্রত্যেকটা কমেন্ট পড়েছি, আপনারা অধিকাংশই প্র্যাকটিক্যালি আপনারা সেটা বিরোধিতা করেছেন, আপনি বিশ্বাস করছেন, আপনি গল্প বলছেন, ঠিক আছে, গ্রান্টেড, আমার কোনো অসুবিধা নেই এ ধরনের সমালোচনা। কিন্তু একটা জিনিস তথ্য জানবেন যে আমি আবারও বলছি, নির্দিষ্ট খবর না পেলে আমি কখনো কোনো রিপোর্ট আপনাদের সামনে আনি না। আমি সাম্প্রতিককালে নিজে বারবার রিপোর্টগুলোকে ক্রস ভেরিফিকেশন করি। সিবিআইয়ের অফিস থেকে যে খবরটা আমি সোর্সে বার করতে পেরেছি এবং তার অথেন্টিসিটি সম্বন্ধে যখন আমি নিশ্চিত হয়েছি দ্বিতীয় সোর্সের মারফত, তখন আমার মনে হয়েছে এটা বাংলা বার্তার দর্শকদের জানানো দরকার। এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হবে কি না, যদি পেশ হয় 4 জনকে ডাকা হবে কিনা, ডাকলে আপনারা বলবেন যে আমার কথা মিলল, আর যদি না করে তখন আপনারা গালমন্দ করবেন, কিন্তু এত দ্রুত আপনারা গালমন্দ করতে শুরু করলেন। বুঝি আপনাদের সিবিআই সম্বন্ধে ফ্রাস্ট্রেশন আছে, আমারও সিবিআই সম্বন্ধে যন্ত্রণা আছে। আমি সিবিআই সমালোচনা বারবার একাধিকবার বিভিন্ন সময় করেছি, আপনারা দেখেছেন যে সিবিআইয়ের ভূমিকা দুটো তদন্তের ক্ষেত্রে দুরকম, এটা তো অস্বীকার করতে পারবেন। আপনারা চার্জশিটগুলো যদি পড়তেন তাহলে আমি 172 পাতার এই জাস্টিস অনির্বাণ দাসের রায়টা পড়ে আমি বুঝেছি সিবিআই কত খারাপ ভূমিকা পালন করেছে এই হত্যা তদন্ত নিয়ে। আবার 87 পাতার যে চার্জশিটটা আলিপুর কোর্টে এই সিবিআই দুর্নীতি তদন্ত নিয়ে দিয়েছে, অন্য একটা শাখা সিবিআই তারা কাজ করেছেন, অন্য একটা তদন্তকারী দল করেছেন, তারা সাংঘাতিকভাবে ভালো কাজ করেছেন। আমি আবার বলছি, রিপিট, সাংঘাতিকভাবে ভালো কাজ করছে। তো একই এজেন্সি হত্যা তদন্তে খারাপ ভূমিকা পালন করলো, একই এজেন্সি আরেকটা শাখা তারা দুর্নীতি তদন্তে ভালো ভূমিকা পালন করলো, সেটা বলাটাই তো আমাদের কাজ। যদি বলি সেটাতে আপনাদের উপর সিবিআইয়ের উপর জেনুইন রাগ যেটা আপনাদের আছে তার বহিঃপ্রকাশটা হয় বুঝি, কিন্তু সিবিআই সোর্সে খবর পেলে আমি কিন্তু দেবো, তাতে আপনাদের যন্ত্রণা বাড়লে রাগ বাড়লেও আমার কিছু করার নেই। যাদের যন্ত্রণা বেশি বাড়বে আপনারা দেখা বন্ধ করুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যেহেতু ইনভেস্টিগেটিভ জার্নালিজমের দিকে কাজ করি, দায়িত্ব নিয়ে বলছি, আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি, কোনো তথ্য ভেরিফিকেশন, ডবল ভেরিফিকেশন, ট্রিপল ভেরিফিকেশন না হলে আমি আপনাদের কাছে পেশ করি না। আপনারা এইটা মনে রেখে বাংলা বার্তা দেখবেন, আর যদি মনে হয় যে না এটাতে আমার কোনো গল্প আছে, কোনো অবিশ্বাস আছে, ডোন্ট হেজিটেট টু কুইট, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাকে এইটুকু বলছি, তার কারণ দেখুন আমাদের বাংলা বার্তার বেসিক জায়গায় আমি বাংলা বার্তা নিয়ে দু একটা কথা আজকে বলছি এই কারণে, আপনাদের কারো অবিশ্বাস জন্মাচ্ছে যে এই তথ্যগুলো সম্ভব আপনি কোথা থেকে পাচ্ছেন, গল্পের গরু গাছে ওঠে, আপনি কোথা থেকে নিয়ে এসে সেটা গল্প ছড়াচ্ছেন, আপনার ইউটিউবের ভিউয়ার বান না,
আমি 5 বছর হলো বাংলা বার্তায় কাজ করছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, হর্সেস মাউথ থেকে অনেক খবর পেয়ে আমি সে খবরগুলো এক একটা সময় পেশ করেছি। আই হ্যাভ স্টপ দ্যাট সিন্স লাস্ট 1 year। আমি প্রত্যেকটা খবর ডবল ট্রিপল ভেরিফিকেশন করি। আমার হাতে এখন এই মুহূর্তে যা যা খবর আছে সে খবরগুলো নিয়ে তো আমি আপনাদের কাছে প্রচুর তথ্য দিতে পারি। যেমন ধরুন একটা বাজারে গল্প খুব ছড়িয়েছে যে নতুন দল হচ্ছে, কেউ কেউ ছড়িয়ে দিচ্ছেন, নতুন দল রেজিস্ট্রি হয়েছে ঠিকই, কে করেছেন কারা করেছেন আমি খবরগুলো পেয়েছি, কিন্তু আমি নিজে কনফার্ম না হলে সেটা নিয়ে আপনাদের কাছে আলোচনায় আসবো না। এটা খুব স্পষ্ট থাক, পরিষ্কার থাক। যারা জানেন না, যারা বোঝেন না, তাদের হয়তো নিজস্ব একটা পারসেপশনের জায়গা থেকে সিবিআইয়ের ওপর ভীষণ যন্ত্রণা, সিবিআইয়ের ওপর আপনাদের যে যন্ত্রণা আমার যন্ত্রণা কম নেই। আমি রাজীব কুমারের কেস থেকে আমি সিবিআইয়ের বিরুদ্ধে যা যা তথ্য পাই মাঝে মাঝে যন্ত্রণা আমার বাড়ে। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের যন্ত্রণার প্রতি আমি সহমর্মী, কিন্তু আমার আবার পাশাপাশি যেহেতু আমি প্রতিবেদন পেশ করি, প্রতিবেদনে সারা দিন ধরে 24 ঘন্টা ধরে প্র্যাকটিক্যালি আমি সোর্স তৈরি করে 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 খবর হান্ট করি, এবং যদি কোনো খবর যেটা দেখি যে ডবল ভেরিফিকেশনে খবরটা মিলছে, তখন আমার মনে হচ্ছে আপনাদের জানানো দরকার। এবার মিলবে কি মিলবে না সে তো ভবিষ্যৎ বলবে, তার আপনাদের তো অনেক লম্বা সময় হাতে আছে গালিগালাজ করার জন্য। এত অধৈর্য হচ্ছেন কেন? আপাতত প্রসঙ্গে আসি যে সিবিআই যে 27 পাতার রায়, দেখুন যে কোনো কোর্টে যে কোনো রায় বেরোলে, চার্জশিট বেরোলে, যেগুলো অর্ডারগুলো বেরোয় সেগুলোর আমি একদম নিয়মিত পাঠক। 177 পাতার রায়টা, 172 পাতার জাস্টিস অনির্বাণ দাসের ঐতিহাসিক রায়টা আপনারা কজন পড়েছেন বলুন তো? পুরোটা আমি 13 বার পড়েছি, 13 টাইমস ইফ নট মোর, এবং বারবার চোখ বুলিয়ে আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় এখানে সাংঘাতিক একটা সঠতা আছে সিবিআইয়ের। আবার 87 পাতার চার্জশিটটা আমরা 3-4 বার পড়া হয়েছে, আরও পড়বো, দুর্নীতি তদন্ত। আমার যত পড়ছি তত মনে হচ্ছে কি এনর্মাস অ্যামাউন্ট মানে এনার্জি সিবিআই ব্যয় করেছে এটার জন্য। ফলে তো একই এজেন্সি দু জায়গায় দুটো কাজ করছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি মূল প্রসঙ্গে ফিরে আসি যে সেই শেষ পর্যন্ত সিবিআই এর সঙ্গে সমুখ সমরে অভয়ার পরিবার মুখোমুখি হচ্ছে। আমি এই রায়টা পড়তে গিয়ে আমি দেখছিলাম যে এখানে প্র্যাকটিক্যালি যে মামলাটা করেছেন অ্যাপিলেট সাইড, কিশোর দত্ত, দেবাশিস রায়, রুদ্র প্রদীপ্ত নন্দী এবং সরয়তী দত্ত, তারা 4 জন রাজ্য সরকারের হয়ে আইনজীবী হিসেবে এই মামলায় লড়েছেন, যেখানে সঞ্জয় রায়ের ফাঁসি হবে কি হবে না, রাজ্য সরকার ঢুকবে কি ঢুকবে না সেই ব্যাপারে। আর সেইখানে দাঁড়িয়ে মূল যে জায়গাটাকে সিবিআইয়ের হতে যারা মামলাটা আইনজীবী হয়েছেন, এসবি রাজু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, রাজদীপ মজুমদার ডেপুটি সলিসিটর জেনারেল, অমরজিৎ দে, ময়ূক মুখার্জি, সম্রাট গোস্বামী, 5 জন দাঁড়িয়েছেন সিবিআইয়ের হয়ে। অর্থাৎ রাজ্য সরকারের 4 জন আইনজীবী, সিবিআইয়ের 5 জন আইনজীবী জিতলো, সিবিআই শেষ পর্যন্ত, যদিও 5 জনের জন্য নয়, আইন যা বলছে তার ভিত্তিতে জাস্টিস দেবাংশু বসাক রায় দিয়েছেন। আর ওদিকে সঞ্জয় রায়, যার বিরুদ্ধে অভিযোগ, যিনি যাবজ্জীবন জেল খাটছেন, তার হয়ে দাঁড়িয়েছেন লিগাল এড সার্ভিসের কৌশিক গুপ্তা, সেজুতি চক্রবর্তী। আর অভয়ার পরিবার, এটা কিন্তু জাস্টিস দেবাংশু বসাকের অবদান, যে তিনি বলেছেন যে তাদের তো এই ব্যাপারটা ইনভলভ থাকা দরকার। তাদের হয়ে দাঁড়িয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সুদীপ্ত মৈত্র, অ্যাডভোকেট শামীম আহমেদ, গার্গী গোস্বামী, অনিরুদ্ধ সিংহ, অ্যাডভোকেট অমর্ত্য দে, অ্যাডভোকেট রাজদীপ হালদার, প্রায় 6 জন দাঁড়িয়েছেন। এই মামলাটায় এখন রাজ্য সরকার আউট হয়ে গেল, অর্থাৎ কিশোর দত্তরা আউট হয়ে গেলেন। এখন এই মূল মামলাটায় থাকছেন 3টে পক্ষ, একটা হচ্ছে সিবিআই, একটা হচ্ছে সঞ্জয় রায়, একটা হচ্ছে অমর্ত্যদের পরিবার। এবার প্রশ্নটা হচ্ছে নানান জাল বুনেছিলেন রাজ্য সরকার এই মামলাটা থাকার জন্য, যে পাবলিক প্রসিকিউটর থাকা যায় না, নেই এখানে, সুতরাং তাদের আউট করা হোক সিবিআইকে। কিন্তু সিবিআই খুব চালাকির একটা কাজ করেছে, সেটা হচ্ছে সেখানে 21শে জানুয়ারির একটা রিপোর্ট সেখানে দিয়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তার পাবলিক প্রসিকিউটারের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিয়েছেন। আমি মূল এই চর্বিত চর্বণে যাব না, যে 27 পাতার রায়টা আমার হাতে আছে সেটাতে যাবো না, কিন্তু আমি যে মূল টেক্সটটায় যাবো আপনাদের কাছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে এইখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অভয়ের বাবা মার আমার সেই কথাটা মনে পড়ছে। অভয়ের বাবা মা বলেছিলেন যে সিবিআই এসেছিল সাহায্য করতে, তদন্ত করতে, সিবিআই এখন প্রতিপক্ষের ভূমিকা পালন করছে। ইটস ট্রু। আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই অমর্ত্যদের সিবিআই অভয়ের বাবার সঙ্গেও ভালো ব্যবহার করছে না, সেটাও ঘটনা। এবং সিবিআই এই মামলাটায় এই কলকাতা হাইকোর্টে যে তদন্তটা হবে যে সঞ্জয় রায়ের ফাঁসি না ফাঁসি নয়, সেখানে যখন এদের আইনজীবীরা, আমি বলছি অভয়ের বাবা মার আইনজীবীরা যারা লড়াইটা করবেন, তারা কিন্তু সিবিআইয়ের বিরোধিতা করবেন না। সিবিআই দ্রুত সঞ্জয় রায়তে ফাঁসিতে লুটকে, যেটা নবান্ন চাইছিল, সেই ভূমিকাটা পালন করতে যাবে না। অভয়ের বাবা মার তাহলে স্ট্যান্ড কী হবে, তাদের আইনজীবীদের স্ট্যান্ডটা কী হবে? স্ট্যান্ডটা হবে খুব পরিষ্কার, সেখানে হচ্ছে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি অবশ্যই চাই, কিন্তু নট নাও,
কিন্তু সেটা তো বলতে পারবেন না, আদালতে নট নাও বলে কোনো কথা হয় না। তাহলে তারা কি অবস্থান নেবেন? আমার নিজের যতটুকু ধারণা, আমি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে মাঝে মধ্যে এইসবগুলো নিয়ে আলোচনা করি, তার ভিত্তিতে যে আমার ধারণাটা তৈরি হয়েছে আমি সেটা বলছি। সঞ্জয় রায়ের না, অমর্ত্যদেও মাফ করবেন, অভয়ার বাবা মার আইনজীবীরা কিন্তু এই যুক্তিটা পেশ করবেন যে দ্য ইনভেস্টিগেশন ইজ নট কমপ্লিটেড, সুতরাং এখন আপনাদের এটাতে হস্তক্ষেপ করার দরকার নেই। ভাবুন, এইখানে দাঁড়িয়ে কাউন্টার করবেন সিবিআইয়ের আইনজীবীরা যে না, এটা দরকার আছে, তদন্ত কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও বলছি যে সিবিআইয়ের আমি ভালো কাজ করলে প্রশংসা করব, খারাপ কাজে নিন্দে তো অবশ্যই দরকার, কিন্তু সেটা আপনারা সমালোচনা করেছেন বলে নয়, যুক্তি, আইন, লজিক মেনেই তার সমালোচনাটা দরকার। সিবিআই এখানে কি কতটা এ ধরনের ভূমিকা পালন করে সেইটাই কিন্তু এখন দেখা, যে যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেখানে অভয়ের বাবা মার বুকের যন্ত্রণাকে বিদ্ধ করবে সিবিআইয়ের ভূমিকাটা। ভাবতে পারছেন কলকাতা হাইকোর্ট দেখবে কি নৃশংস, কলকাতা হাইকোর্টে আমরা দেখব কি নৃশংস একটা সিবিআইয়ের সওয়াল, যেখানে অভয়ের বাবা মা বলছেন থাক সঞ্জয় রাখ, সারা জীবন জেল খাটুক এখন এতে, কিন্তু তদন্ত কমপ্লিট না হলে, এন্টায়ার সবাই গ্রিল না হলে, ঠিকঠাক সমস্ত অপরাধীরা যদি ধরা না পড়ে, আমরা এইটাতে কারুর হস্তক্ষেপ চাইছি না। এবার প্রশ্ন হচ্ছে, এই রায় যদি শেষ পর্যন্ত অভয়ের বাবা মা যেতে, সিবিআই যদি হারে, কার মুখ পড়বে? সিবিআইয়ের মুখ পড়বে। আর শেষ পর্যন্ত যদি অভয়ের বাবা মার কথা মান্যতা না পেয়ে লোয়ার কোর্টের ভার্ডিক্ট বাতিল করে কলকাতা হাইকোর্ট যদি শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসির নির্দেশ দেয়, তখন আবার যে আইনি প্রসেস বলছেন অভয়ের বাবা মা ছুটবেন সুপ্রিম কোর্টে, সেটাকে আটকানোর জন্য। কি নির্মম একটা করুণ একটা পরিস্থিতি তৈরি হবে বলুন তো। একজন কন্যাহারা বাবা 31 বছরের ডাক্তার কন্যাকে জীবনের সব পরিশ্রম অর্থ দিয়ে তাকে তৈরি করার পর, তার মৃত্যুর পর তার দেহ চম্পট করা, লোপাট করা, এভিডেন্স ট্যাম্পার করা, এভিডেন্স অল্টার করা, সব কিছু করিয়ে রাজ্য সরকার শেষ পর্যন্ত তার যখন বিচার হলো, সেই বিচারে শিয়ালদা কোর্ট থেকে সিবিআই ছুটল কলকাতা হাইকোর্টে যে কি না, তাকে ফাঁসিতে লটকে এই তদন্ত প্রক্রিয়ার চ্যাপ্টারটাকে ক্লোজ করার। আর এর মধ্যে ঘটলো আর একটা মর্মান্তিক ঘটনা, সেটা হচ্ছে খুব দ্রুত তদন্তটা যাতে কলকাতা হাইকোর্টের হাতে দেওয়া হয়, মনিটরিংয়ের ভারটা, সেটার জন্য গিয়েছেন করুণানন্দী সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রাজি হয়নি, 17ই মার্চ একসঙ্গে শুনে নেবে। আরও 1 মাস 10 দিন অভয়ের বাবা মাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে ব্যাপারটা ফেরাই কিনা। সেই 40 দিনের অপেক্ষা অভয়ের বাবা মার জীবনে শুরু হবে। কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে কন্যা হারিয়েছেন। 9 তারিখ অভয়ার সম্ভবত জন্মদিন, সেদিনকে সমস্ত জায়গায় তারা আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ডাক্তাররা। 9 তারিখ থেকে আবার বোধহয় আন্দোলনের রাস্তাকেই পথ বাঁচতে হবে এ রাজ্যের বাংলার বাঙালিকে। তার কারণ এভিডেন্স ট্যাম্পার অল্টার করা, রাজ্য সরকার এখন পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে বলবে যে কী করবো, আমরা তো আদালতে গিয়েছিলাম, আমাদের কথা আদালত শুনলো না, এবার সিবিআই ওর ফাঁসিটা করুক। চোর চিটিংবাজ মুখপাত্রগুলো মিডিয়াতে বসে বলবে, সংবাদ মাধ্যমের সামনে বলবে এবার সিবিআই করুক, সিবিআই ফাঁসির ব্যবস্থা করুক, আমাদের তো ঢুকতে দিল না, আমরা ঢুকলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমরা ঢুকলে ফাঁসিটা করিয়ে আনতাম কলকাতা হাইকোর্ট থেকে। আমি বলছি মানুষের দীর্ঘশ্বাস পারে, মানুষ প্রশাসনের কাছে সাহায্য পায় না, সহযোগিতা পায় না, মানুষ পুলিশের কাছে সাহায্য পায় না, সহযোগিতা পায় না, মানুষ তখন আঁকড়ে ধরে এজেন্সিকে, এবং সেই এজেন্সি সিবিআই, সেই এজেন্সি ইডি, সেখানেও যখন সহযোগিতা পায় না মানুষ, তখন অসহায় অভয়ের বাবা মারা তখন ছোটেন আদালতে। সেই আদালতেও যখন ভরসার জায়গাটা কমে আসে, তখন বাড়ি আরেক যন্ত্রণা, বেঁচে থাকার যন্ত্রণা। সেই যন্ত্রণা নিয়েই অভয়ের বাবা মাকে এখন দিন গুনতে হবে 17ই মার্চ পর্যন্ত।